আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, 2026 সনের মে মাসের শেষ দিকে যে পবিত্র ঈদুল আজহা হয়ে গেল, সেটি নিয়ে কথা বলব। আমাদের বাংলাদেশে এই যে ঈদুল আজহা, এটিকে মূলত সবাই বকরির ঈদ বলে। কেন বকরির ঈদ বলে এটা পরে বলছি, কিন্তু তার আগে যেটা বলিনি সেটা হলো এবারের এই ঈদ উপলক্ষে ক্রেতা এবং বিক্রেতা, মানে যারা পশু কুরবানি দিয়েছেন তারা এবং যারা বিক্রেতা এই পশুর কুরবানির যে পশু বিক্রি করেছেন, সকলের মধ্যে যে হতাশা, দীর্ঘশ্বাস, বিশেষ করে যারা পশু বিক্রেতা, ব্যাপারী, খামারি, তাদের মধ্যে দীর্ঘশ্বাস, কান্না, হতাশা, ক্ষোভ এবং বিক্ষোভ, এবং যেটি শেষ পর্যন্ত অনেকটা রাজনৈতিক বিদ্রোহে রূপ লাভ করেছে। পশুর হাট থেকে অনেক বিক্রেতা বলেছে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার জমানাতে ভালো ছিলাম, ট্রাক ভরে ভরে গরু এনেছি, একটি গরুও ফেরত নিতে হয়নি, পর্যাপ্ত লাভ করেছি এবং সারা বছর বউ বাচ্চা নিয়ে আমরা সুখে শান্তিতে ছিলাম। কিন্তু এবার কি হলো? এরকম কথাবার্তার পাশাপাশি অনেকে অঝরে কেঁদেছেন। অঝরে কেঁদেছেন 2 লক্ষ টাকার গরু যার খরচ গেছে, সেই গরু গাবতলী বাজারে এনে বা অন্য কোনো বাজারে এনে 1 লক্ষ টাকা লোকসান দিয়েও তারা ক্রেতা খুঁজে পাননি। এখন এই গরু আনতে তার কম করে হলো 20,000 টাকা খরচ গেছে। 10 দিন, 12 দিন বা 7-8 দিন তারা এই শহরে ছিল গরু বিক্রির জন্য। এতে তাদের আরও 5-10 হাজার টাকা খরচ গেছে। আবার এই গরু ট্রাকে করে দেশে তারা কিভাবে নেব, এই অর্থ তাদের কাছে নেই। হয়তো তারা কোনো একটা ট্রাক ভাড়া করবে, এরপর দেশে গিয়ে কোনো মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে এই ট্রাক ভাড়া পরিশোধ করবে। এখনকার গরু, কারো যদি 10টা-12টা গরু থাকে, সেই গরুকে নিয়মিতভাবে পশু খাদ্য খাওয়াতে হয়, এটি ব্যয়বহুল। আগেকার দিনে যেভাবে শুধু ঘাস খাওয়ানো চলতো বা মাঠে ছেড়ে দিলেই ও নিজের ইচ্ছা মতো পেট ভরে নিয়ে আসতে পারত, এখন একে পশু খাদ্য খাওয়াতে হবে, ওষুধপত্র খাওয়াতে হবে, ওর চিকিৎসা লাগবে। সব মিলিয়ে একটি গরুর 1 বছর লালন পালন করতে একটি কৃষকের তার যে নিজের সন্তান সন্ততি লালন পালন করতে যতটা টেক কেয়ার করতে হয়, ঠিক ওইভাবে তাকে টেক কেয়ার করতে হচ্ছে। যে কৃষক, যাদের সংখ্যা আমি বলতে পারবো না, তবে কম করে হলেও 50 লাখ পশু অবিকৃত অবস্থায় খামারে, গ্রামে গঞ্জে ফিরে গেছে। তো যারা এই পশুগুলো ফেরত নিয়ে গেছেন, একটু সামর্থ্যবান যারা, তারা দীর্ঘশ্বাস ছেড়েছেন। যারা মধ্যবিত্ত তারা খিস্তি খেয়ে করেছেন, আর যারা একেবারে দরিদ্র তারা অঝরে কেঁদেছেন। সে কান্না আমি আমার জীবনে কখনো দেখিনি। এর বাইরে যারা ক্রেতাদের মধ্যে সামর্থ্যবান যারা, অবশ্যই তারাই কেবলমাত্র কুরবানি করে নেন, এবং এই কুরবানিকে সামর্থ্যবান যারা মানুষ, তারা পবিত্র ঈদ উল ফিতরের যে আনন্দ, সেই আনন্দের চাইতেও এটাকে তারা বেশি সেলিব্রেট করে। এই মহানগরীতে বহু সংখ্যক মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ, তারা দল বেঁধে পশু হাটে যায় পশু কেনার জন্য। তারপরে পশুর শরীরে বা গলায় মালা দিয়ে সদল বলে নাচতে নাচতে সারাটা পথ আসে। মানুষজন জিজ্ঞাসা করে কত টাকা হলো, দাম কত হলো, আর তারা বলতে বলতে একেবারে অস্থির হয়ে যায়। পাড়া মহল্লা গরুতে ছাগলে ভরে যায়। মানুষজন দেখতে আসে কোন ভদ্রলোক বা কোন ধনী ব্যক্তি কি গরু কিনলেন, কত বড় গরু কিনলেন, এটি নিয়ে মোটামুটি 1 সপ্তাহ সারা বাংলাদেশ মোটামুটি যাকে বলা হয় সরগরম থাকে। এবার এরকম দৃশ্য কেউ দেখেনি।
আমি যে এলাকাতে থাকি, রাজধানীর যে এলাকাগুলোতে থাকি, অফিস করি বা যে পথে যাতায়াত করি, আমার এই রাজধানীর বসবাসের যে প্রায় ৪ যুগ ৪০ বছর ধরে আমি এখানে বসবাস করছি নাগরিক হিসেবে। এই ৪০ বছরের মধ্যে আমি এই কুরবানির হাটকে যেভাবে দেখেছি, কুরবানির পশুর ক্রয় বিক্রয় যেভাবে দেখেছি, কুরবানির উৎসবকে যেভাবে দেখেছি, এবছর মনে হলো যে রীতিমতো পুরো প্রক্রিয়ার উপর একটা বজ্রপাত হয়েছে। যারা ক্রেতা তারা আগের মতো কিনতে পারেননি। তাদের বাজেট অর্ধেক কমাতে হয়েছে। অনেকে যারা গত ২০ বছর যাবৎ নিয়মিত কুরবানি দিয়েছেন, তারা অনেকে এবছর কুরবানি দিতে পারেননি। যারা আনাম একটা গরু দিয়েছেন, পরিপূর্ণ একটা গরু দিয়েছেন, তারা এবছর হয়তো ভাগে দিয়েছেন। যারা ভাগে দিতেন তারা দেননি। যারা গরু দিতেন তারা এবছর ছাগল দিয়েছেন। যারা ছাগল দিতেন অনেকে ছাগলও কুরবানি দেননি। আমার ঢাকার যে সাভারে একটা এলাকাতে আমি গেলাম। গত বছরের কুরবানির সময়টাতে আমি সেখানে ছিলাম। তো সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি উচ্চ মধ্যবিত্তের এলাকা। তো সেখানে গত বছর যে কুরবানি দেওয়ার জন্য যে পশুগুলো ছিল, এবছর গিয়ে দেখলাম জাস্ট অর্ধেকের চেয়েও কম। ১, ২ নম্বর হলো দৃশ্যমান ওরকম দামি কোনো গরু ছিল না। সবগুলো ছোট, ছোট গরু। মানে যেখানে একটা গরু ৭০-৮০ হাজার টাকা থেকে শুরু করে বড়জোর ১.৫ লাখ টাকা। কিন্তু ওই এলাকাতে গত বছর ৫ লাখ ৬ লাখ টাকা দামের গরুও কিন্তু আমি দেখেছি। তো এই যে একটা বিবর্তন, এই যে একটা কষ্ট, এই যে একটা অভিঘাত আমাদের অর্থনীতির উপরে এসেছে, আমাদের রাজনীতির উপরে এসেছে, আমাদের মন মানসিকতার উপরে এসেছে যে একটা ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণরূপে ম্লান হয়ে গেল। আপনারা যারা এই উৎসবটির আদি ইতিহাস জানেন, আমি প্রথমে বকরি দিয়ে শুরু করি। এটিকে বলা হতো বকরির ঈদ। এর কারণ হলো যে আমাদের আবহমান বাংলায় ঠিক পশ্চিমবঙ্গের মতোই, পশ্চিমবঙ্গে যেমন ইদানিং গরু নিয়ে রাজনীতি করছে, আমরা যারা ৬০-এর দশকে জন্ম, ৭০-এর দশকটাতে দেখেছি, আমাদের দেশে প্রতিটি কৃষকের পরিবারে গরু ছিল সবচেয়ে যাকে বলা হয় আভিজাত্যের প্রতীক এবং গরুকে পরিবারের আপনজনের মতো লালন পালন করা হতো। এর কারণ হলো কৃষিকাজে গরু এবং মহিষ, দক্ষিণাঞ্চলে মহিষ এবং দক্ষিণের বাইরে যেটা ভাটির অঞ্চল, ফরিদপুর, আমি তো ফরিদপুরের মানুষ, এই অঞ্চলে মহিষ লালিত পালিত হয় না। এখানে গৃহস্থ পরিবার বলতে ১০টি, ১২টি, ২০টি, ২৫টি, ৫০টি গরু এবং যার যত, যেমন দেখা গেল যে একজনের ২০০ বিঘা জমি আছে। এখন ২০০ বিঘা জমির জন্য তার কম করে হলেও ৪০টি তাদের হাল লাগবে। হাল ৪০টি হালে ৮০টি গরু। এরকম গৃহস্থ পরিবারও আমি ফরিদপুরে আমাদের আপনজনদের মধ্যে দেখেছি। একেবারে যে দরিদ্র, প্রান্তিক দরিদ্র, তারও অন্ততপক্ষে ৪টি গরু এবং ২টি হাল। মানে চাষাবাদ করার জন্য। নিজের যদি ১ বিঘা জমি থাকতো, সে নিজের ১ বিঘা চাষাবাদ করে সে অন্যের জমিতে হাল চাষ করত ডে বেসিসে। তো এই কারণে কি হতো, গরু জবাই করাটা আসলে আমি ছোটকালে এটা দেখিই নি। সাধারণত কোনো একটা পরিবারে খুব বৃদ্ধ হয়ে গেলে সেই গরুকে জাস্ট কসাইখানাতে দিয়ে দেওয়া হতো। নিজেরা ওই সারা জীবন যে গরুটি লালন পালন করেছে, যে গরুটিকে সে খাইয়েছে বা যে গরুটি তার কৃষিকাজে মানে তার সাহায্যকারী ছিল, তাকে জবাই করা এবং তার মাংস খাওয়া, এটা আমার গ্রামে এটা খুব বেশি একটা ছিল না। খুব বেশি একটা ছিল না। শুধুমাত্র অনেকে মানত করত। সে মানত করার জন্য পুরো গ্রামে অন্তত বেশিরভাগই আসলে ছাগল জবাই হতো। গরু আমাদের গ্রামে হতো না। কালে ভদ্রে ১টা বা ২টো গরু হতো পুরো গ্রামে। এজন্য এই যে ছাগল বা বকরি আধিক্যের কারণে এই যাকে বলে উৎসবটির নাম বকরির উৎসব হয়তো হয়ে গেছে। তো কৃষিতে বিবর্তন ঘটেছে। এখন আর মহিষ দিয়ে বা গরু দিয়ে হাল চাষ হয় না। এখন সেখানে ট্রাক্টর চলে এসেছে, আধুনিক যন্ত্রপাতি চলে এসেছে। ফলে গরু কেবলই মাত্র এখন কুরবানির জন্য, মাংসের জন্য খামার ভিত্তিতে এটি লালিত পালিত হয়।
তো সেই কারণে এখন এটাকে গরুর ঈদ কেউ বলছে না। এখন এটাকে বেশিরভাগ মানুষ বকরির ঈদ বলে। তো এইবার যেটা হলো আমাদের এই বাংলা এবং পশ্চিমবঙ্গে পুরোটাই এই গরুর ঈদ বা গরু সংক্রান্ত যে ব্যবসা-বাণিজ্য এটার উপর রীতিমতো আল্লাহর গজব নাজিল হয়েছে। পশ্চিমবাংলায় হয়েছে রাজনৈতিক কারণে, সেখানে শুভেন্দু এসছে এবং শুভেন্দু আসার পর সে গরু কুরবানি নিষিদ্ধ করে ফেলেছে। এর ফলে কি হলো, পশ্চিমবঙ্গের মুসলমানরা এবছর সেখানে গরু কুরবানি দিতে পারেনি। একইভাবে আসামে সীমিত আকারে ছিল, কিন্তু মুসলমানরা বলতে গেলে অভিমান করে বলছে না, আমরা এবার গরু কুরবানি দেব না। ফলে ওখানকার যারা গরুর প্রান্তিক খামারি এবং তাদের বেশিরভাগই হিন্দু, তাদের কান্নায় রীতিমতো আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। আর আমাদের দেশে যেটা হয়েছে সেটি হলো অর্থনৈতিক কারণে। আমাদের এবার জনগণের ক্রয় ক্ষমতা কমে গেছে, টাকার মূল্যমান কমে গেছে। ফলে যে গরুটি আসলে গত বছর ৳১,০০,০০০ হওয়ার কথা, সেই গরুটি এই বছর আসলে ৳2,00,000 হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে গত বছর যে গরুটি ৳2,00,000 হয়েছে, এই বছর সেই গরুটি ৳1,00,000 বিক্রি করতে পারেনি। যেটা ৳1,00,000 বিক্রি করেছে, অর্থমূল্যে সেটার দাম হয়েছে মূলত ৳50,000। এই কারণে টাকার মূল্য এই গত ২ বছরে জাস্ট অর্ধেক হয়ে গেছে। তো সেই দিক থেকে এই অর্থনৈতিক অভিঘাতে ক্রেতা এবং বিক্রেতা যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাতে করে এই পুরো যে শিল্পটি, এই পুরো যে খামার ব্যবস্থাটি যেভাবে গত কয়েক বছরে বেড়ে উঠেছে, এটি এখন সরকারি প্রণোদনা ছাড়া টিকে থাকতে পারবে কিনা সন্দেহ। এবং বহু মানুষ, আমাদের বিভিন্ন সেক্টরে যেভাবে মানুষ বেকার হয়ে পড়েছে, এখন একমাত্র বিদেশে যেকোনোভাবে ভিটে মাটি বিক্রি করে বিদেশে যাওয়াটা যেভাবে মানুষ বেঁচে থাকার অবলম্বন মনে করছে, ঠিক তদ্রূপ এই যে খামার কেন্দ্রিক যে সমস্ত মানুষ ছিল, তারা রীতিমতো জীবন সংকটে পড়ে গেছে। এত কিছুর পরেও এই গরুর হাট, গরুর বাজার নিয়ে যে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা, এগুলো বন্ধ হয়নি। যারা রাজনৈতিক পান্ডা রয়েছে তারা আগের মতোই চাঁদাবাজি করেছে এবং ক্ষেত্র বিশেষে আগের চেয়ে বেশি করেছে। বিভিন্ন জায়গাতে নতুন যারা রাজনৈতিক ক্ষমতা লাভ করেছে, তারা কোনো রকম আইন কানুনের তোয়াক্কা না করে যে যার মতো করে বিভিন্ন এলাকাতে তারা হাট বাজার বসিয়েছে। এবং ঢাকা শহরে যে জিনিসটি দেখলাম সেটি হলো মেট্রো রেলের নিচে যে গরুর হাট বসেছে, এটা নিয়ে ভীষণ রকম সমালোচনা হয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে গরু সেখান থেকে অবাধ্য হয়ে সে মেট্রো রেলের যে এক্সেলেটার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। আবার আরেকটা ছবি দেখলাম যে গরু মেট্রো রেলের ভিতরে ঢুকে গেছে, সেটা হয়তো এআই নির্ভর বা এআই নির্মিত হতে পারে, হোয়াট এভার মেবি। এবার গরু নিয়ে, কুরবানি নিয়ে যা কিছু হয়েছে, এটি সরকারের জন্য অর্শনীর সংকেত, সরকারের অর্থমন্ত্রীর জন্য অর্শনীর সংকেত। এর কারণ হলো এটার যে অভিঘাত বা এটার যে আফটার ইফেক্ট, কেবলই মাত্র এই কুরবানির এখানে থেমে থাকবে না, এটি চলতে থাকবে এবং ব্যাপকভাবে চলতে থাকবে। সরকার যদি ঘুরে দাঁড়াতে না পারে এবং প্রান্তিক খামারিদেরকে পুনর্বাসন করতে না পারে, মানুষের ক্রয় ক্ষমতা যদি বৃদ্ধি না পায়, আগামী দিনে এরকম একটি কুরবানিকে উৎসবমুখর করা হয়তো আমাদের জন্য আরও কঠিন হয়ে দাঁড়াবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।